হ্যালো ভিউয়ার্স, গ্রামার ওয়ার্ল্ডের আজকের ক্লাসটিতে আপনাদেরকে স্বাগত। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ টপিকটাও একই মাত্রায় গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা হচ্ছে কিভাবে আমরা আইএলটিএস টাস্ক 1 রাইটিং এ নাম্বারের পরিবর্তনগুলো সঠিকভাবে বর্ণনা করব। কারণ সেটা যদি আমরা না করি তাহলে আমরা প্রায়ই ভুল করি, এবং যদি আমরা বর্ণনা করিও, যেমন $4 মিলিয়ন থেকে $6 মিলিয়ন হয়েছে, সেক্ষেত্রে আমরা বারবার ফ্রম এবং টু ব্যবহার করি। আর এরকম ক্ষেত্রে আমাদের ব্যান্ড স্কোরটা কিন্তু কমে আসে, কারণ এক্সামিনার ধরে নেয় যে আমাদের লেখার মধ্যে কোনো ভেরিয়েশন নাই এবং আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জটা অনেক কম। তো আজকের ক্লাসটির পর আমি মনে করি প্রিপোজিশন সংক্রান্ত কোনো ঝামেলাই থাকবে না নাম্বার বর্ণনা করার ক্ষেত্রে, এবং আমাদের চাইতে ভেরিয়েশন নাম্বার বর্ণনা করার ক্ষেত্রে আর কেউ করতে পারবে না। তাহলে চলুন আমরা ক্লাসটা স্টার্ট করি। প্রথমে আমি একটা গ্রাফ দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে একটা ফিগার, সেটা বেড়ে, প্রফিটটা বেড়ে 10 মিলিয়ন হয়েছে। তো আমরা সবসময় যে বলি 4 থেকে 10 হয়েছে, সেটা একবার দুইবার বলা যায়, কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা একটু ভেরিয়েশন চাচ্ছি। তাহলে আমি এমনটা বলতে বাধ্য নই যে 4 থেকে 10 হয়েছে, বরং আমি বলতে পারি যে প্রফিটটা বেড়ে 10 মিলিয়ন হয়েছে, অর্থাৎ জাস্ট সর্বশেষ মান। তো আমরা যদি কখনো সর্বশেষ মান বর্ণনা করি, সেক্ষেত্রে সিম্পলি আমরা টু ব্যবহার করব। তাহলে দেখুন আমরা কি বলছি, যে প্রফিট বেড়ে 10 মিলিয়ন হয়েছে, অর্থাৎ বেড়ে বা কমে কত হয়েছে সেটা যদি বলি, সর্বশেষ মান বর্ণনা করি, টু ব্যবহার করব। তাহলে আমাদের বাক্যটা হচ্ছে দ্য প্রফিট ইনক্রিজড টু $10 মিলিয়ন। আশা করি এই রুলসটা আপনারা সব সময় মনে রাখবেন। এবার চলুন পরবর্তী নিয়ম, সেটা কিন্তু প্রথাগত নিয়ম, যে কত থেকে কত হয়েছে। খুব সিম্পলি আপনি কি করবেন, যে শুরুর মানটাতে আপনি ফ্রম ব্যবহার করবেন, আর শেষের মানটাতে আপনি টু ব্যবহার করবেন। জাস্ট এত থেকে এত হয়েছে, 5 থেকে 10, ফ্রম 5 to 10, এখানে হচ্ছে 4 থেকে 10। তাহলে দ্য প্রফিট ইনক্রিজড ফ্রম 4 মিলিয়ন টু $10 মিলিয়ন, অর্থাৎ প্রফিট 4 মিলিয়ন থেকে বেড়ে 10 মিলিয়ন হয়েছে। সো একটা ভেরিয়েশন আমাদের চলে আসলো। এবার দেখুন, এই বিষয়টা কিন্তু খুব জরুরি, আমরা প্রায়ই ভুল করি। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বিষয়টা ক্লিয়ার না হয়ে সে খাতায় লিখতে যায়, এবং ভুল করার ফলে তার কিন্তু স্কোরটা কম আসে। আজকে থেকে আর ভুল হবে না। সেটি হচ্ছে, আমরা এত থেকে এত হয়েছে বা জাস্ট এত হয়েছে এটা না বলে আমরা দুই সংখ্যার মধ্যে ব্যবধান বা পার্থক্যটা বলতে পারি, বা মধ্যবর্তী মানটা বলতে পারি। যেমন আমি 4 থেকে 10 হয়েছে, এই কথাটা এভাবেও বলতে পারি যে 6 মিলিয়ন বেড়েছে, অথবা এত মিলিয়ন কমেছে। দুটি সংখ্যার মধ্যবর্তী ব্যবধান কত বেড়েছে বা কত কমেছে, এরকম জিনিস বর্ণনা করতে গেলে আমরা দুটা প্রিপোজিশন বর্ণনা করি। হয় আমরা এই পার্থক্যটার পূর্বে বাই ব্যবহার করব, অথবা অফ ব্যবহার করব। খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। আপনার স্ট্রাকচার অনুযায়ী যদি বাড়া বা কমা, ইনক্রিজ বা ডিক্রিজকে আপনি ভার্ব হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ব্যবধান বলার আগে বাই ব্যবহার করবেন। যেমন দেখুন, 4 মিলিয়ন থেকে 10 মিলিয়ন হয়েছে, তাহলে ব্যবধানটা কত? 6 মিলিয়নের। তাহলে দেখুন আমরা লিখলাম দ্য প্রফিট ইনক্রিজড বাই $6 মিলিয়ন। ওকে, আচ্ছা, এখন দেখুন পরবর্তী জায়গাটাতে আমরা কিন্তু বাই ব্যবহার না করে অফ ব্যবহার করেছি, কারণ এখানে ইনক্রিজকে আমরা নাউন হিসেবে বর্ণনা করেছি। কিভাবে? There was an increase of $6 মিলিয়ন। এখন আপনারা বলতে পারেন যে স্যার আমার তো বেসিক খুব স্ট্রং না, আমি নাউন বা ভার্ব আলাদা করতে পারি না। সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, এটা গ্রামার ওয়ার্ল্ডের ক্লাস, আর যেহেতু ক্লাসটা নেওয়া শুরু করেছি, তাহলে বোঝানোর দায়িত্বটাও কিন্তু আমার। টাস্ক 1কে আমরা এতটাই ভেঙে ভেঙে বর্ণনা করছি যে কেউ কোনো ধরনের বেসিক ছাড়াও যদি আসে, মোটামুটি ভালোভাবে লিখতে পারবে। সেজন্য আমরা ট্রেন্ড বর্ণনা করার ক্ষেত্রে মাত্র 3টা বেস স্ট্রাকচার দিয়েছি, যা দিয়ে ফুল ভ্যারিয়েশন সহকারে আমরা সম্পূর্ণ টাস্ক কমপ্লিট করতে পারবো। তো আপনার নাউন আর ভার্ব আলাদাভাবে চেনার কোনো দরকার নাই। এইভাবে মনে রাখবেন যে আপনার স্ট্রাকচার অনুযায়ী বা আপনার লেখার মধ্যে যদি ইনক্রিজ বা ডিক্রিজের পূর্বে, মানে বাড়া বা কমা, তার যে কোনো সমার্থক শব্দের পূর্বে যদি আপনি এ বা এন ব্যবহার করেন, তাহলে ধরে নেবেন আপনি নাউন বর্ণনা করেছেন। আর যখন আপনি নাউন বর্ণনা করবেন, তখন আপনি অফ রাখবেন। সহজ কথা, আপনার স্ট্রাকচারে যদি বাড়া কমা এই শব্দের পূর্বে এ বা এন ব্যবহার করেন, তখন আপনি
পার্থক্য বলার পূর্বে অফ ব্যবহার করবেন, যেমন দ্বিতীয় স্ট্রাকচারে আমরা তাই করেছি। আর প্রথমটাতে দেখুন এখানের মধ্যে এ বা এন নাই, তার মানে আমরা ভার্ব হিসেবে ইনক্রিজকে ব্যবহার করেছি। আর যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব তখন বাই ব্যবহার করব। আবারও যদি এই জিনিসটাকে আমরা সহজ করি তাহলে হচ্ছে যে আমরা যখন পার্থক্য বলবো তখন আমাদের স্ট্রাকচারের মধ্যে যদি এ বা এন না থাকে তাহলে আমরা পার্থক্য বলার পূর্বে বাই ব্যবহার করব, আর যদি এ বা এন থাকে তাহলে আমরা অফ ব্যবহার করব। আশা করি এই স্ট্রাকচারটা অনেক ক্লিয়ার হয়ে গেল এবং আপনারা অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন যখন আপনারা নিজেরা লিখবেন। এতক্ষণ তো নাম্বারের বিষয়গুলো আমরা দেখে নিলাম। এখন যদি বিষয়টা এমন হয় যে আমরা জাস্ট ক্ষেত্রটা বলছি যে এই ক্ষেত্রে বেড়েছে বা এই ক্ষেত্রে কমেছে, কোনো নাম্বার যদি বর্ণনা না করি তখন কিন্তু আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করব। কিভাবে? যেমন there was an increase in the number of internet users in 2012. ওকে, তো দেখুন এখানের মধ্যে কিন্তু আমরা জাস্ট কোন ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে, ইন্টারনেট ইউজারের নাম্বারের ইনক্রিজ হয়েছে, কিন্তু কোনো সংখ্যা বর্ণনা করি নাই। তাহলে আমরা যখন বাড়ার কথা বলবো বা কমার কথা বলবো বা ফ্ল্যাকচুয়েশনের কথা বলবো, যে কোনো একটা কিছু ঘটনা ঘটেছে সেটা আমরা বলবো, কিন্তু কোনো সংখ্যা উল্লেখ করব না। তাহলে সেই ক্ষেত্র বা সাবজেক্টের পূর্বে আমরা ইন ব্যবহার করব। এই বিষয়টা কিন্তু সবসময় যেন আমাদের মনে থাকে। বৃদ্ধি পাওয়া বা কমে যাওয়া, এ নিয়ে তো অনেক প্রিপোজিশন আমরা জানলাম, ব্যবহার জানলাম। ওঠানামার ক্ষেত্রে কি হবে বা ফ্ল্যাকচুয়েশনের ক্ষেত্রে, সেটা যদি না জানি তাহলে আমাদের কিন্তু সম্পূর্ণ বিষয়টা অসম্পূর্ণ থেকে যাবে। তো খুব সহজে বলছি, ওঠানামা যদি করে বা ফ্ল্যাকচুয়েট করে সেক্ষেত্রে আপনারা অ্যাট অ্যারাউন্ড ব্যবহার করাটাই ভালো। কারণ কি? কারণ দেখুন ফ্ল্যাকচুয়েট যখন করে সাধারণত একটা মানে থাকে না, প্রায় এতর মধ্যে ওঠানামা করে। তো সেক্ষেত্রে আমি বলে দিলাম যে অ্যাট অ্যারাউন্ড ব্যবহার করবেন, সেটাই আপনাদের জন্য কি হবে, ভালো হবে। যেমন ধরুন একটা ট্রেন্ড 10 মিলিয়নে ওঠানামা করছে, আশেপাশে ওঠানামা করছে। তো সেক্ষেত্রে আমরা বললাম কি দ্য ফিগার ফ্ল্যাকচুয়েটেড অ্যাট অ্যারাউন্ড $10 মিলিয়ন। আচ্ছা, এখন ওঠানামা না করে যদি স্থির থাকে কোনো একটা ভ্যালুতে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখুন আমরা রিমেইন স্টেবল, এই জিনিসটা যদি আমরা বলি কোনো জিনিস একদম স্থির অবস্থায় আছে, দেখুন আমি এখানে রিমেইন স্টেবল ব্যবহার করেছি। আমি বলছি না যে এখানে লেভেল অফ ব্যবহার করা যাবে না, যাবে, কিন্তু সেক্ষেত্রে একটা গ্রামারের নতুন বিষয় চলে আসে বা অনেক ক্ষেত্রে ভুলের সম্ভাবনা থাকে। তাহলে আমি লেভেল অফ লিখলেও যে মার্ক পাবো, রিমেইন স্টেবল লিখলেও তো সেম মার্ক পাবো। তাহলে কেন আমি ঝুঁকি নেব? কারণ আমার শেখার মতো অনেক জিনিস আছে। তাহলে রিমেইন স্টেবল ব্যবহার করাটা সেফ। আপনি কিন্তু আমার টাস্ক 1 এর অন্য ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনি একদম নির্দ্বিধায় টাস্ক 1 বর্ণনা করতে পারবেন। তো দেখুন যদি কোনো ভ্যালুতে একদম স্টেবল থাকে, ওঠানামা না করে একদম স্থির থাকে, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করব। যেমন এখানে দেখা যাচ্ছে যে $12 মিলিয়ন এটা স্টেবল আছে, তাহলে আমরা কি বলবো? দ্য ফিগার রিমেইনড স্টেবল অ্যাট $12 মিলিয়ন। তো ভিউয়ার্স দেখুন আমরা এতক্ষণ ধরে অতি প্রয়োজনীয় একটা ব্যাপার আমরা শিখে নিলাম। আমরা অনেক কিছু শিখি, আমাদের ক্লাসে অনেক আলোচনা, কিভাবে রাইজ ব্যবহার না করে অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করা যায়, অমুক ওয়ার্ড তমুক ওয়ার্ড। এটার জন্য আসলে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে হয় না, আমি একটা লিস্ট দিলেই হয়, isn't it? কিন্তু এই জিনিসগুলো আমি লিখতে গেলে বারবার কনফিউজড হই। হয়তো কখনো আইডিয়া করে আমি পারি, কিন্তু আমার কাছে কোনো স্পষ্ট নিয়ম জানা নাই। আজকের পর থেকে হয়তো আপনাদের এই প্রবলেমটা হবে না। আসলে এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। তারপর হচ্ছে কোন শব্দ ব্যবহার করলে ভালো, যেখানে আমার ভুল হচ্ছে, আমি আমার ভুলকে শুদ্ধ করতে পারছি না, সেখানে কোন শব্দ ব্যবহার করলে ভালো স্কোর পাবো, এটা এক ধরনের বিলাসিতা মাত্র। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে শেখাবো পরবর্তী ক্লাসে কিভাবে টাইম বর্ণনা করতে হয় ভেরিয়েশন নিয়ে এসে। জাস্ট ফ্রম টু অথবা ইন ব্যবহার না করেও কিভাবে টাইমকে প্যারাফ্রেজ করা যায়, যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব। এছাড়াও আরো যে বিষয়গুলো আছে আপনাদের জানা দরকার, প্রত্যেকটা জিনিসের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না।